কার্টেসিয়ান বুঝবো, তারপরে পোলার বুঝবো। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা জানো? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে তুমি দেখছো, খেয়াল করো, আমি একটুখানি মার্ক করে দিই, না হলে আবার ব্যাপারটা আমাদের কাছে বোধগম্য হবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই টুডির সাথে এই টুডির রিলেশন, অর্থাৎ এই থ্রিডির সাথে এই থ্রিডি, এই যে থ্রিডি রয়েছে, অর্থাৎ কার্টেসিয়ান থ্রিডির সাথে পোলার থ্রিডি, এর থেকেও ইম্পর্টেন্ট সাথে পোলার টুডি। এবং এটা তোমরা জানো, তোমরা অলরেডি ভেক্টর পড়ে এসেছো, সেখানে এটা তোমাদের হয়ে গিয়েছে। আমরা সেগুলো বুঝবো। তার আগে সবাই প্রথমে আমরা এক কাজ করি, আমরা কার্টেসিয়ান 1D বলতে কি বোঝায় সেটাকে বোঝানোর চেষ্টা করি। দেখবে আমার মুখে তোমরা পূর্বে এই উদাহরণ শিখে এসছো, শুনে এসছো। কিরকম না, একটা বট গাছের ঝুড়ি নামছে, সেই বট গাছের ঝুড়িতে একটা বাঁদর, বট গাছের ঝুড়ির দৈর্ঘ্য ধরে নাও 20 মিটার, একটা বাঁদর কি করেছে, সে নিচে থেকে উঠেছে। এখন আমি একটাই মাত্র শব্দ বলে বা একটা স্থানাঙ্ক বলে ওই বাঁদরটার সঠিক অবস্থান আমি সুন্দর করে বোঝাতে পারবো। সঠিক অবস্থান আমি সুন্দর করে বোঝাতে পারবো। কিরকম, ধরো না 20 মিটার, সে নিচে থেকে যদি মাপতে শুরু করি, সে হয়তো 7 মিটার উপরে উঠেছে, তাহলে আমি বলবো নিচে থেকে 7 মিটার, অথবা বলবো উপর থেকে 13 মিটার। নিচে থেকে 7 মিটার অথবা উপর থেকে 13 মিটার, এটাই তো বলতে পারবো। কথা বোঝা যাচ্ছে না? জানি। তাহলে এই যে ওয়ান ডাইমেনশনের কথা বলছি, এই ওয়ান ডাইমেনশন সেটা অবশ্যই করে যাই হোক না কেন, তোমার ধরে নাও আমি এটা বলছি যে কার্টেসিয়ান ওয়ান ডাইমেনশন এবং পোলার ওয়ান ডাইমেনশন ব্যাপারের কনসেপ্টে শুধুমাত্র একটা লেন্থ ব্যবহার করে আমরা পুরো ব্যাপারটাকে বোঝাতে পারবো। এবার আমি আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ভিভিআই আর ভিভিআই। তোমাদেরকে বলবো যে ওয়ান ডাইমেনশনের গল্প এই একটাই, বাঁদরটা উপর থেকে 13 মিটার নিচে আছে, অথবা নিচে থেকে 7 মিটার উপরে আছে, বললে যে কোনো একটা, উপরে বললে নিচে বলার দরকার নেই, যে কোনো একটা বললেই আমরা বাঁদরের অবস্থানটাকে বোঝাতে পারবো। অর্থাৎ শুধুমাত্র একটা মাত্র দূরত্ব, শুধুমাত্র একটা দূরত্ব, কথা বুঝতে পারছো? সেটা হতে পারে x, হতে পারে y। এবারে তোমরা হেডিং করো, একদম ছোট্ট করে হেডিং করো, কার্টেসিয়ান 2D এবং সিলিন্ড্রিক্যাল, কার্টেসিয়ান 2D এবং পোলার 2D এর মধ্যে সম্পর্ক। কার্টেসিয়ান 2D এবং পোলার 2D এর মধ্যে সম্পর্ক। খেয়াল রাখবে, এই যে কার্টেসিয়ান সিস্টেম, সেই ভদ্রলোকের নাম যদি পারো লিখে নেবে, রেনে দেকার্তে। রেনে দেকার্তে, তার নাম অনুসারে আমাদের এখানে কার্টেসিয়ান সিস্টেম পড়ানো হয়। এবং এই সিস্টেম তোমরা জানো। আমি যদি ছোট্ট করে এখান থেকে একটা ছোট্ট অন্য পেজ নিই, তাহলে খেয়াল রাখবে আমি কি করতে চাইছি। খেয়াল করো, ব্যাপার হচ্ছে যে স্যার দেখতে পাচ্ছি না। ওই দেখতে পাচ্ছিস নাকি? এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখো, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। সেটাই স্যার পয়েন্টটা কি করতে বললেন? আমি হেডিং করতে বলেছি। হেডিং এ লেখো কার্টেসিয়ান 2D ও পোলার 2D এর মধ্যে সম্পর্ক। কার্টেসিয়ান 2D এবং পোলার 2D এর মধ্যে সম্পর্ক। আমার সাউন্ড ক্লিয়ার যাচ্ছে তোমাদের কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে। এবারে দেখো, এটা xy। এর আগে তোমরা কিন্তু এটা করে এসেছিলে। এই যে পুরো এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এই জায়গায় যদি আমরা কোনো বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি, খেয়াল করো, এই বিন্দুটা যদি স্থানাঙ্ক বলি, এইটা স্থানাঙ্ক p x, y ক্লাস 10 এ আমাদের শিক্ষক আমাদের শিখিয়েছেন ম্যাথমেটিক্সের স্যার। এটার অর্থ কি? এটার অর্থ খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যদি বলি যে এটার অর্থ কি, নিচে যাচ্ছে, এটা চলে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। যাও। আচ্ছা, এবার কি এটা বুঝতে পারছি? আমার কথাটা কি শোনা যাচ্ছে? দেখো, তাহলে ঘটনা হচ্ছে যে এটা x, y, এটার অর্থ আমরা x অক্ষ বরাবর স্মল x পরিমাণ যাব, y অক্ষ বরাবর স্মল y পরিমাণ যাব। এইটা x, এইটা y, তবেই না আমি এই বিন্দুতে পৌঁছতে পারবো। বলো ইয়েস অর নো? এই জিনিস আমাদের জানা। ইয়েস। এখন ব্যাপার হচ্ছে যে যদি এটাকে r থিটা দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, খুব ভালো করে বুঝবে আমি কি বলছি। আচ্ছা ধরে নাও তোমরা তোমাদের যে রুমে পড়ানো হয় ওই রুমটার কথা ভাবো। ওই রুমে
ঠিক মাঝখানে কোনো একজনকে দাঁড় করিয়েছি। এবার আমি যে সাইড থেকে পড়াই আমার পায়ের গোড়ায় যে কর্নারটা রয়েছে ওটা 0 0 বিন্দু। এবার ওখান থেকে সোজা যদি পেছন দিকে যাই ওটা এক্স অ্যাক্সিস, আর আমার পেছন থেকে এই দেয়ালটা ওয়াই অ্যাক্সিস। এবার তুমি ভাবো তো, আমি যদি সন্দীপকে দাঁড় করিয়ে, সন্দীপ যে পজিশনে বসে ওই পজিশনে দাঁড় করিয়ে ওকে বললাম সন্দীপ তোর পজিশন হচ্ছে 4,5, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর আমি 4 পা গেছি, 5 পা গেছি ওয়াই অ্যাক্সিস বরাবর। আমি যদি বলি সন্দীপ তোর পজিশন এক্স, ওয়াই, ঠিক আছে, তার মানে এক্স অক্ষ বরাবর এক্স পা, এক্স এর ভ্যালু যা খুশি হতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই পা। অর্থাৎ এক্স ওয়াই তলের উপরে যদি সন্দীপ কোথাও দাঁড়িয়ে থাকে, আমি সন্দীপের পায়ের যে স্থানাঙ্ক সেটা এক্স, ওয়াই। বুঝতে পেরেছেন না পারেনি? এবার ভালো করে বোঝার চেষ্টা করো। ধরে নাও আমি একটা দড়ি নিলাম, আমি একটা দড়ি নিয়েছি, খেয়াল করো, আমি একটা দড়ি নিয়েছি। সেই দড়িটা এই পয়েন্ট থেকে, ভালো করে বুঝবে, এই পর্যন্ত যে দৈর্ঘ্য, ভালো করে দেখো, এই পর্যন্ত যে দৈর্ঘ্য, এইটা ধরে নাও আর, তাহলে আর দৈর্ঘ্যের একটা দড়ি নিয়েছি। এবার এই আর দৈর্ঘ্যের দড়িটাকে যদি বলি যে আর এর একটা মান আছে, ধরে নাও না এই বরাবর যদি 3 হয়, কথা এইটা যদি 4 হয়, তাহলে এটা তো সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে দড়িটা। তাহলে এই দড়িটা 5, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার। আমি যদি এই 0 0 পয়েন্ট থেকে, ভালো করে বুঝবে, আমি যে জায়গায় দাঁড়িয়ে পড়াই ওখানে ধরুন আমি দাঁড়িয়ে রয়েছি। এবার আমার পজিশন থেকে সোজাসুজি সন্দীপের পজিশন পর্যন্ত আমি বললাম যে এটা 5 পা, কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে গেলে এক্স অক্ষ বরাবর 3 পা, ওয়াই অক্ষ বরাবর 4 পা। এবার আমার পজিশন থেকে ওটা 5 পা, অর্থাৎ আমি যে দড়িটা ব্যবহার করছি তার দৈর্ঘ্য আর। বললাম ওকে। এবার কেউ একজন আমার পজিশনে এসছে, এসে বললাম তুই 5 পা হাঁটবি এখান থেকে, হেঁটে সন্দীপের কাছে যাবি। তুমি আমাকে গ্যারান্টি দাও তো 5 পা হাঁটলে সে সন্দীপের কাছে পৌঁছাবে? সে তো হেঁটে গিয়ে এইদিকে যারা বসে, তোমার সন্দীপের এদিকে যে মেয়েগুলো বসে তাদের সেখানেও পৌঁছাতে পারবে, কিংবা ডান দিকে 5 পা হেঁটে সে অন্য একজনের কাছে পৌঁছে যেতে পারে। অর্থাৎ এই আর দৈর্ঘ্যটা ভালো করে বুঝবে, আমি যদি এখান থেকে এখানে করি এখানে চলে আসবে, এখান থেকে করলে এখানে চলে যাবে, এখান থেকে করলে এখানে, এখান থেকে করলে এখানে, এখান থেকে করলে এখানে। অর্থাৎ এই পজিশনে যদি আমি একটা এখান থেকে 5 পা হেঁটে আমরা বৃত্তের যে কোনো বিন্দুতে পৌঁছাতে পারি, তাহলে তো হলো মুশকিল, এরকম হলে তো চলবে না। তাহলে আমরা কি করব? আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই দড়িটাকে সবার প্রথমে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, খেয়াল করো আমি কি বলছি, দড়িটাকে সবার প্রথমে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণে দাঁড় করাবো। অর্থাৎ আমি যে পজিশন থেকে দাঁড়াই সেই পজিশন থেকে আমি 0 0 বিন্দুতে এক্স অক্ষের অভিমুখে দাঁড়ালাম, এক্স অক্ষের উপরে দাঁড়ালাম। এবার দাঁড়ানোর পরে আমি বললাম, ভালো করে বুঝবে, সন্দীপ বসে আছে ওইখানে, আমি বললাম এখান থেকে সবার প্রথমে দড়িটাকে এক্স অক্ষ বরাবর আর দূরত্ব নাও, নিয়ে ওই আর দূরত্বটাকে থিটা কোণে ঘোরাও। তাহলে ভাবো এক্স অক্ষের সাপেক্ষে থিটা কোণ হবে, এই কোণে এখানে একটা পুটকি দিয়ে আমি বললাম যে এখান থেকে এবার তুমি হাঁটা শুরু করো, তাহলে তুমি পৌঁছে যাবে পি বিন্দুতে। অর্থাৎ এই যে পি বিন্দু স্থানাঙ্ক, আবার নতুন একটা স্থানাঙ্ক পেলাম আর কমা থিটা। তাহলে এক্স ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করলে সেটা হয়ে যাবে কার্টেসিয়ান, আর আর থিটা দিয়ে রিপ্রেজেন্ট করলে সেটা হয়ে যাবে পোলার। এখন প্রশ্ন, এদের দুজনের মধ্যে সম্পর্ক কি? আমি তো খাতার উপরে বড় বড় করে লিখেছি যে এদের মধ্যে সম্পর্ক কি। তাহলে তখন আমাদেরকে আবার এগোতে হবে, এগিয়ে গিয়ে আমাদেরকে একটুখানি দেখতে হবে। কি দেখতে হবে? খেয়াল করো, আমাদেরকে বুঝতে হবে যে ব্যাপারটা হচ্ছে এই রকম, এরকম না। খুব ভালো করে লক্ষ্য করো, যদি ভেক্টরের কনসেপ্ট ধরি, এইটা যদি আর হয়, এইটা যদি ওয়াই হয়, এইটা যদি থিটা হয়, এটা যদি এক্স হয়, আর বলে যে ভেক্টরটা যে অক্ষের সাথে থিটা কোণ করে সেই বরাবর আমরা লিখি আর cos থিটা। তার মানে x r cos থিটা, ঠিক তো? আর y তাহলে কি লিখবো? y তাহলে কি লিখবো? r sin থিটা। r sin থিটা। তুমি ভেবে দেখো তো, ভেক্টরে এই জিনিস শিখে এসেছি আমি যে একেবারে শিখে আসিনি সে কথা আমি বলছি না। তোমরা ভেক্টর যেখানে বিভাজন করেছিলে, ভেক্টর বিভাজন খুলে দেখো। তার মানে আমাকে যেটা বলা হয়েছিল আমাকে যেটা বলা হয়েছিল কার্টেসিয়ান 2D এবং পোলার 2D এদের ভিতরে সম্পর্ক, তো তুমি এখানে অনেকগুলো রিলেশন পেয়েছো। এক, x r cos থিটা, এটাকে এক নম্বর দিলে। তারপরে কি বললে? y r sin থিটা, এটাকে 2 নম্বর দিলে। তুমি ভেবে দেখো,
তুমি একদিকে এক্স ওয়াই লিখছো, অর্থাৎ একদিকে কার্টেসিয়ান, আর একদিকে আর থিটা দিয়ে রিপ্রেজেন্ট করছো। তার মানে এটা কি? তার মানে এটা অবশ্যই করে কার্টেসিয়ান এবং পোলারের মধ্যে সম্পর্ক। আচ্ছা যদি আমরা এরকম করি 2/1 করি, দুই ভাজিতক 1 করে পাই। 2/1 করলে কি হবে? ভেবে দেখো কি হবে না, y/x এটা ইজ ইকুয়াল টু r sin থিটা, আর এর নিচে হয়ে যাবে r cos থিটা। আর কেটে যাচ্ছে, sin থিটা বাই cos থিটা, sin বাই cos কি হয়? সরি, তাহলে y/x এটা ইজ ইকুয়াল টু tan থিটা। আর যদি আমি এখানে এইটা করি যে 1 এবং 2 কে বর্গ করে যোগ 1 এবং 2 কে বর্গ করে যোগ করে পাই, তাহলে কি হবে? দেখো x স্কয়ার y স্কয়ার হবে, এই সাইডে x স্কয়ার y স্কয়ার, আর এদিকে কি হবে? r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। যেই তুমি এই দিকটা তাহলে কি কন্টিনিউ করছো, x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু r স্কয়ার, এখানটায় তুমি পাচ্ছ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তার মানে r স্কয়ার, তার মানে বাঁ দিকে x স্কয়ার প্লাস y স্কয়ার। এটাই তো দেখো, তার মানে আমি ঘটনাটা কি দাঁড়ালো? ঘটনাটা দাঁড়ালো এইটা একটা রিলেশন, ঘটনাটা দাঁড়ালো এইটা একটা রিলেশন, এইটা একটা রিলেশন, আর এইটা একটা রিলেশন। এই হচ্ছে পুরো বিষয়, ঠিক আছে? অংশু বাবা কোথায় আছেন? এত দূর থেকে কথা বলছেন? আমি ক্লাসে আছি রে, অনলাইন ক্লাস দিচ্ছি। ও আচ্ছা ঠিক। তুই কোথায় এখন? বাই। বাড়ি চলে এসেছিস? হ্যাঁ অফিস কেমন ছিল আজকে? হ্যাঁ চলছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরে কথা হবে, চলো ক্লাস নিয়ে নি। হ্যাঁ ওকে, একদিন আয় না তোরা বাগড়াহাটে। বাগড়াট ঠিক বলো, ঠিক ঠিক। ওকে ওকে ওকে, রেখে দাও। এটাকে পুরোটা টো করে আরো 30 সেকেন্ড টাইম দিচ্ছি, জাস্ট খাতায় তুলে নাও, নিয়ে ভেবে দেখো তোমরা এটাকে বুঝতে পেরেছো কি না। বুঝতে পারাটা তোমাদের কাজ, বুঝতে তোমাদের হবে। একটুখানি তোমাদেরকে বলি, আগামী শুক্রবার তোমাদের জীবনের বিশেষ দিন, মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। আমার মনে আছে আমার মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দিন আমরা তখন মাঠে খুব খেলছি, এবং বিকেল বেলা এরকম গরমের টাইমে রেজাল্ট বেরোবে। সেই রেজাল্ট বেরোনো এমনিতেই যেটা হয় আর কি, স্কুলে সবসময় ভালো স্টুডেন্টদের ভিতরে প্রথম দিকেই ছিলাম, সেই হিসেবে প্রত্যাশা একটা ছিল। সেই মুহূর্তে আমার যে টেনশনটা হচ্ছিল, না পারছি বসতে, না পারছি দাঁড়াতে, মাঠে গিয়ে ঘাসের উপরে শুয়ে পড়েছিলাম। আমার আজও মনে আছে, চিরঞ্জিত দা বলে আমাদের পাড়ার একজন সিনিয়র, তখন তো মোবাইলের এত ছিল না, তিনি কাউকে ফোন করে বললেন এই রেজাল্টটা দেখতো, এবং তারপরে আমার রেজাল্ট এলো। প্রথমটাতে একটু আমার মনে হচ্ছিল যে একটু কম এসেছে, তারপরে বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, ঠিক আছে। তো প্রত্যাশা মতো একটুখানি হলে ভালো হতো, 12-13 নাম্বারটা পেলে আরো ভালো লাগতো আর কি, যেটা করেছিলাম সেটা হয়নি। তো ঘটনা যাই হোক, একটা জিনিস যেটা আমি ফিল করেছি অ্যাজ এ টিচার, আমি তোমাদের সেটা বলবো, সেটা এটাই, একটা মাধ্যমিকের রেজাল্ট তোমার জীবনের ডেস্টিনেশন ঠিক করতে পারবে না, গ্যারান্টি, দ্য বিডিএম দ্য গ্যারান্টি। কেন বলছি কথাটা? সত্যি বলতে কি, এই মুহূর্তে তোমরা যে ওই মাঝে মাঝে তোমরা পড়তে গিয়ে বাসে যেসব ছেলে মেয়েদের দেখো না, বা ছেলেরা মেয়েদের দেখছে, মেয়েরা ছেলেদের দেখছে, এই যে ছোট্ট ছোট্ট একটু যে প্রেম টেম যে ব্যাপারটা ঘটে না, এটা কেমন একটা মাখো মাখো ব্যাপার আছে, তাকালেই লজ্জা পাচ্ছে না, হ্যাঁ। তো এই জিনিসগুলোর যেমন জীবনে কোনো ভ্যালু নেই, ঠিক তেমনই মাধ্যমিকের রেজাল্টটারও কোনো ভ্যালু নেই। তোমরা ঠিক করে নিয়েছো তোমরা সায়েন্স পড়বে, যে রেজাল্টই হোক
কোনো না কোনো স্কুল তোমরা পাবেই। যখনই স্কুল রিলেটেড কোনো সমস্যা হবে তখনই তোমরা আমাকে ফোন করবে। আমি একথা দিচ্ছি না যে আমি আমার স্কুলে ভর্তি করে দেবো, এটা হবে না, ঠিক আছে? সেখানে একটা ডিসিপ্লিন আছে, সেখানে একটা নির্দিষ্ট নাম্বার আছে, ওই স্কুলটাতে অ্যাটলিস্ট ওই জিনিস হয় না। তো যাই হোক, কিন্তু তোমাকে আমি বলে দিতে পারবো এই নাম্বারে এই স্কুলটা ভালো, এই নাম্বারের জন্য এই স্কুলটা ভালো। পড়তে তোমাকেই হবে, স্কুলে কিছু হয় না। আবার বলছি আমার স্কুলটাই ব্যতিক্রম, যেখানে চেষ্টা করা হয়, আমি ব্যক্তিগত স্তরে বা আমাদের আরো স্যারেরা রয়েছে, প্রচন্ড ভালো করে পড়ানোর চেষ্টা করা হয়, আর প্র্যাকটিক্যাল গুলো সব করানোর চেষ্টা করা হয়। কিন্তু অন্য স্কুলে এই জিনিস হয় না। কম বেশি গত বছরে এইচএস পরীক্ষা যারা দিল, আমার কাছে 31টা স্কুলের স্টুডেন্ট ছিল। 31টা স্কুল কোথা থেকে কোথায় আমি তবু বলে দিই। একটা হচ্ছে যে বজবজ পিকে, বজবজ থেকে বাওয়ালি, বাওয়ালি থেকে শুরু করে বাগড়াহাট হয়ে বিদ্যানগর হয়ে ওদিকে আমাদের স্বামীনারায়ণ মন্দিরের কাছে থেকেও একটা স্টুডেন্ট আসতো। তারপরে এদিকে কুলপি কালিকা, তোমাদের পুরো সেই স্বামীনারায়ণ মন্দির থেকে কুলপি কালিকা বিদ্যালয়, ডায়মন্ড হারবার, হটুগঞ্জ, ওদিক থেকে গিয়ে আরো দূরে কুলপি 24 কিলোমিটার দূরে। তো এই যে রেঞ্জের ভিতরে এত যে স্কুল, তার ভিতরে কোন স্কুলের মিনিমাম পক্ষে একজন, যেমন বজবজ পিকে স্কুলের একজন মিস্টার শুভেন ব্যানার্জি, সে স্কুলে খুব ভালো স্টুডেন্ট, থার্ড হতো। এইচএস এ লেভেলে যখন 11-12 পরীক্ষা ছিল সেকেন্ড হয়েছে। ফাইনালে কি আসবে সেটা ব্রহ্মা জানে। তো বিষয় হচ্ছে যে এখানে শুভেন ব্যানার্জি, 31টা স্কুল, বিডিএন স্যার, এগুলো কোনো বিষয় নয়। শুধু এইভাবে দেখো যে একটা তোমরা পরীক্ষা দিয়েছো, তার একটা রেজাল্ট আসবে যেটা তোমার কিছুই কাজে লাগবে না, যেটা তোমার জীবনের কিচ্ছু ঠিক করতে পারবে না। আমি এটাও দেখেছি যারা মাধ্যমিক লেভেলে বিশাল ভালো রেজাল্ট করেছে, পরে গড়িয়ে গড়িয়ে পাস করেছে, গড়িয়ে গড়িয়ে পাস, কোনো রকমে 320-25 পেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছে, অথচ মাধ্যমিকে 93%, 94%। যখন পাস করছে তখন কত পার্সেন্ট? 62%, 63%। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে উদাহরণ আছে। আবার এই উদাহরণও আছে যারা কোনো রকমে মাধ্যমিকে 60% পেয়েছে, 84%, 88%, 86% পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করছে। তাহলে যেটা প্রয়োজন সেটা কি? রেজাল্ট যেটা আসবে সেটার দিকে তাকানোর দরকার নেই। আমি জানি ওই দিন সকাল থেকে তোমাদের টেনশন কেমন হবে, তার আগের দিন থেকে ঘুম হবে না, পেটে একটু একটু করে কিরকম যেন মনে হবে যে এখানে এখানে কিছু একটা হচ্ছে। রেজাল্ট বেরোনোর আগের মুহূর্তে যতক্ষণ না তুমি শুনছো ততক্ষণ একটা টেনশন। আর সবচেয়ে বড় টেনশন যারা দেয় সেটা কি? যে শালা কুটুম, যে শালা আত্মীয় স্বজনরা কোনোদিন খোঁজ খবর নেয় না, ঠিক রেজাল্ট বেরোনোর 1 ঘন্টা পরে, হ্যাঁ রে তোর ছেলে শুনেছি মাধ্যমিক দিল, তোর মেয়ে শুনেছি মাধ্যমিক দিল, রেজাল্ট কেমন হলো? এই হচ্ছে সমস্যা। এই সমস্যাটাকে ওভারকাম করতে হবে। যাই হবে এরকম কলার ফুলিয়ে বলবেন, একদম এরকম কলার তুলে, ঠিক আছে? আর আমি ফেল করেছি, আমি পাস করেছি, আমি 95% পেয়েছি, যেটা হবে সেটাকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? অনেক অনেক জীবনে মেন ব্যাপারটা কি জানো তো? জীবনে মেন ব্যাপার হচ্ছে ভালো মানুষ হওয়া আর সম্মানের সাথে একটা রোজগার করা, নিজের ফ্যামিলি নিয়ে ভালো থাকা, এইটা হচ্ছে জীবনে মেন। এই জিনিসটার পিছনে তোমরা যাও, ভালো মানুষ হও, ভালো নাগরিক হও। রেজাল্ট ও যা নয় তাই একটা হবে, ওর দিকে তাকানোর দরকার নেই, একদম পুরো এরকম করে পুচ করে ফেলে দেবে। কথা বোঝা গেছে? চলো আর একটা বিষয় আমি বলে রাখি, সত্যি বলছি, একবার যখন ডিসিশন নিয়েছো সায়েন্স নেবে, তখন সায়েন্স নিয়ে চলে আসবে, ব্যাস, আর কিছু করতে হবে না। সায়েন্স নেবো মানে সায়েন্স নেবো, ব্যাস। আর যদি আর্টস নাও, আমি কোনো সাবজেক্টকে ছোট করছি না, কান ধরে বলছি, আমি কোনো সাবজেক্টকে ছোট করছি না, কোনো স্ট্রিমকে ছোট করছি না। বিষয় হচ্ছে যে স্কোপ, সুযোগ। সায়েন্সের ক্ষেত্রে সুযোগ অনেক বেশি। সায়েন্স পড়ার পরে তুমি যদি আইটিআই করো, আমার মনে আছে আমার একজন জুনিয়র নাম হচ্ছে শুভেন্দু, এই শুভেন্দু অধিকারী না, ওর টাইটেলটা আমার মনে নেই, আমার পরের ব্যাচে পড়তো আমার স্কুলে। একদিন আমার বাড়িতে একটা পাখা খারাপ হয়ে গেছে, তো আমি নতুন পাখা, ঠিক আছে, তো আমি করেছি, ডকেট করিয়েছি, কোম্পানি থেকে ফোন করছে, দাদা কোন এরিয়া? আমি বললাম এই এরিয়া। বলে ঠিক আছে, মিস্ত্রি যাবে আজকে 2টোর সময়। সকালবেলা ফোন করি 10টার সময়, ঠিক 1টা বাজে একটা ফোন এসছে, এসে বলছে দাদা আপনার লোকেশনটা কোথায় আছে, অ্যাড্রেসটা? আমি বলি অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায়। বলে তুমি বাপ্পাদা? আমি বলি হ্যাঁ। বলে এই তো তোমার বাড়ির অ্যাড্রেস। আমি তুই কে? বলে দাদা আমি শুভেন্দু। আমি বলে আমি চিনতে পারছি না। বলে আমি যাই, গেলেই তুমি চিনতে পারবে। তো বোঝা গেল যে ওই শুভেন্দু বলে যে ছেলেটা, ও আমার জুনিয়র, আমার পরের ব্যাচে পড়তো। জুনিয়রদের তোমরা ওকে মনে রাখতে পারবে? 9-এ কোনো একটা স্টুডেন্ট তোমাকে ঠিক ছিল, তুমি ওটা মনে রাখতে পারবে। তো পরে আসতে হলো, হ্যাঁ আমি তো তোকে চিনি। ওরা কি বলো পাখার কি হয়েছে? ওই পাখার এই হয়েছে, ঠিক আছে এক্ষুনি করে দিচ্ছে, 10 মিনিট লাগলো, করে দিল। এখন বিষয় হচ্ছে আমি শুভেন্দুকে জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ শুভেন্দু কিরকম কি রোজগারপাতি করিস? বলে দাদা দেখো আমি তো আইটিআই করেছি,
কোনো রকমে তো জানো তুমি আমাদের কেসটা, বাবা তখন টিউশন দিতে পারতো না, সায়েন্স নিয়ে ভর্তি হয়ে গেছিলাম ঝোঁকের বসে, কিন্তু সায়েন্স নিয়ে পড়েছিলাম আর আইটিআই পড়েছিলাম বলে আজকে আমি একটা কোম্পানি বললো যে অমুক কোম্পানির হয়ে আমি এখন মেকানিকের কাজ করি। আমি যে কথাটা বলছি আজ থেকে 3-4 বছর আগের কথা। তো তুই কিরম রোজগার পাতি কিরম করিস? বললো দাদা গত মাসে 34,000 টাকা কামিয়েছি, আমাদের একটা ফিক্স স্যালারি আছে 20-22,000 টাকা, তারপর আমি খেপ খেলে বেড়াই এদিক ওদিক। তো দেখো 4 বছর আগে 34,000 টাকা, আমি যদি ধরে নিই আজকের সেটা ভ্যালু কত, ধরে নাও আরো 20% বেড়েছে, তো 34-এর উপরে আরো 7-8 হাজার, তো আজকের দিনে দাঁড়িয়েছে 40-42,000 টাকা ইনকাম করছে। এই টাকাতে অনায়াসে খুব ভালোভাবে পরিবার নিয়ে বাঁচা যায়। আমি এটা একদম একটা মিনিমাম কথা বললাম, মিনিমাম যে ছেলেটা কিছুই জানে না, শুধু সায়েন্স পড়েছিল, আইটিআই ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাস চলে গেছে। আইটিআই বলেছি, নট আইআইটি। হ্যাঁ, দুটোকে এক করে ফেলো না, আইটিআই বলেছে। কেউ যদি আইআইটি পেতে পারে তো খুব ভালো, মেডিকেল পেতে পারে সেটা আরো ভালো, কিন্তু আর্টস পড়লে একটু সমস্যা, একটুখানি স্কোপটা কম। এই আমার কথা শুনতে পেয়েছো সবাই? হ্যাঁ স্যার। লাস্ট একটাই কথা বলবো যে যখনই রেজাল্ট আসতে শুরু করবে চেষ্টা করবে আমাকে একটুখানি ইনবক্স করার, নিজের যে ধরো যে রেজাল্টটা হবে সেটা ছবি তুলে, আমার অনেকের নাম্বার আমার সেভ করা নেই, অনেকের নাম্বার সেভ করা আছে। তোমরা যেটা করবে আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করার সাথে সাথেই, ভালো করে বুঝবে, ইনবক্স করার সাথে সাথে নিজের নামটা লিখে দেবে, অমুক ব্যাচ, সরিষা ব্যাচ হোক, ডায়মন্ড ব্যাচ হোক, ফতেপুর, মোহনপুর কিংবা বাগড়াহাট, যাই হোক না কেন, নামটা লিখে দেবে, আমি বুঝে যাবো যে কি। ঠিক আছে? আর একটা জিনিস হয় না, অনেক সময় আবার কি, সে আবার অ্যাডমিটের ছবি পাঠাচ্ছে, অ্যাডমিটের ছবি প্লাস রেজাল্ট, অ্যাডমিটের ছবি দেখে মার্ক করা যায়? তোদের আগে যে অ্যাডমিটের ছবি মানে হনুমান মার্কা ছবি, সব আমার ছবিও হনুমান মার্কা, করতে যাবি না। খুব সম্ভবত মাধ্যমিকের রেজাল্টেও কি ছবি থাকে? আরে আমার মনে পড়ছে না, বাদ দাও। তো এই হচ্ছে পুরো বিষয়, আশা করছি এটা লেখা হয়ে গেছে, আর আমি ঠিক কি কনসেপ্টটা তোমাদেরকে বলতে চাইছি সেটা তোমরা বুঝতে পেরেছো। তবে সমস্যা অন্য, সমস্যাটা কি খেয়াল করো। আমরা এই যে টপিকটা নিচ্ছিলাম যে এই যে 3D, এই 3Dর সাথে এই যে সিলিন্ডার মানে চোঙাকৃতির যে 3D কথা হচ্ছে, কিংবা গোলীয় যেটা স্ফেরিক্যাল 3D, এই দুটো জিনিসের কানেকশন করা এবং ওভার দ্য ফোন অনলাইনে এই জিনিসটা বোঝাটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমি চেষ্টা করব, আশা করি তোমরা বুঝতে পারবে এরকম চেষ্টা। না হলে আবার অফলাইন আছে সুযোগ, আমরা সেখানে গিয়ে বুঝিয়ে দেবো। চলো তাহলে সবাই হেডিং করো, ফার্স্ট আর একটা হেডিং করো, লেখো ছবি আঁকতে হবে, ছবি এঁকে শুধু রিলেশনটা এস্টাবলিশ করলে হয়ে যাবে। সিলিন্ড্রিক্যাল লেখো, কার্টেসিয়ান 3D ও সিলিন্ড্রিক্যাল পোলার এর মধ্যে সম্পর্ক। হেডিং কি হলো তাহলে? কার্টেসিয়ান, CARTESIAN, কার্টেসিয়ান 3D and CYCLINDRICAL, cylindrical polar এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, উঠে গেছে, একটু দেখতে অসুবিধা হচ্ছে। তাহলে হেডিংটা লিখে নাও, চটপট লেখো। আমার এই স্টুডিও রুমটাকে আরো অনেক বেটার করে তৈরি করব। বলে রাখি, এই স্টুডিও রুমটা স্টুডিও রুম নয়, অ্যাকচুয়ালি এটা আমার বেডরুম ছিল। ছোটবেলায় ছাত্র জীবনে আমি এখানে কাটিয়েছি, পরে ওইদিকে ছাদে ঘর বেঁধে চলে গিয়েছি। তো আমাদের দোতলা বাড়ি, তো দোতলার উপরে 3টে রুম আছে, 3টে রুমের এটা একটা রুম বানিয়ে রেখেছি। লোক তো নেই, উপর নিচ করে ধরে 5টা-6টা রুম। আমি থাকি, ম্যাডাম থাকে, আমার মেয়ে থাকে, আমার বাবা থাকে, আমার ঠাকুমা একটা রয়েছে, তিনি এই বাড়ি ওই বাড়ি করে বেড়ায়, আমার বাড়িতেও থাকে, আর আমার পিসিমণি থাকে খুব কাছে, তিনি পিসি বাড়িও থাকে। লাস্ট 3 দিন গেছে, ঘরে আসেন। ঠিক আছে, তো আমরা এই 3-4 জন লোকই থাকি, এতগুলো রুম বেকার বেকার পড়ে থাকে। হ্যাঁ, এইটাতে আরো মডিফিকেশন করব, ইচ্ছা আছে। এখানটায় সাউন্ডের জন্য ইকো হয়, আমি মাইকটা আজকে ব্যবহার করছি না কারণ ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। এই দেখো আমার কাছে পুরো প্রপার সেটআপ আছে। হ্যাঁ, এখানটায় ক্লিপটা লাগিয়ে রাখলেই হবে, সাউন্ডটা
আরো বেটার করার চেষ্টা করব, কিংবা আমার হেডফোনও রয়েছে যেটা ওই কানের দিক দিয়ে এখান থেকে এরকম লাগানো থাকে, সমস্ত কিছুই আছে। এটা একটা হোয়াইট বোর্ড, বিশাল বড়। তুমি জাস্ট ভেবে দেখো একটা মানুষ হাত দিয়ে করছে, তাও দুদিকে হয়ে যাচ্ছে। পুরো হাত যদি আমি খেলাই তবে হয়। কথাটা বুঝতে পারছো? প্রচুর বড়, তোমাদের বাড়ির দরজার মতো। হয়তো এটা ছোট লাগছে, যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করবো, এবং আমরা আরো বেটার করে কি করে এই ক্লাসরুমটাকে তৈরি করা যায়, আরো বেশি বেশি ক্লাস করা যায়, সেই চিন্তা ভাবনা আমার রয়েছে। কিন্তু সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হচ্ছে এতগুলো অফলাইনে ব্যাচ হয়ে যাচ্ছে, আমি এখানে টাইম বের করতে পারছি না। সব সেট আপ বানিয়ে রেখে দিয়েছি, অত টাইম বের করতে পারছি না। এটা একটা প্রবলেম। চলো, আচ্ছা, এটা হেডিং হয়ে গিয়েছে। এইবার আমি ছোট্ট করে এই জায়গাটাকে একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। ফার্স্ট খেয়াল করো, আমাকে যদি করতেই হয়, আমি কি করছি? সবার প্রথমে এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস করছি, এটা আমাদের জানা জিনিস। এক্স ওয়াই জেড। আমরা অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে মানে প্র্যাকটিক্যাল লাইফে ঠিক কি করতে যাচ্ছি ভালো করে বোঝো। আমি ছবিটা আঁকবো, আঁকার পরে মুছে দেবো, ঠিক আছে? বা আঁকছি না, তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। ধরে নাও আমার কাছে একটা কাঁচের গ্লাস আছে, শরবত দেয়, শরবতের গ্লাস। সেই শরবতটা কিসের শরবত? লেবুর চিনি নুনের শরবত। লেবু চিনি নুন, মানে নুন চিনি দিয়ে তার উপর লেবু এরকম চেপে দেওয়া হয়েছে। তুমি বলো তো, ওই যে আমার প্রত্যেকেই কিন্তু ওই নুন চিনি লেবু বা নুন লেবুর শরবত আমরা খাই। ওই নুন লেবুর শরবতের ধরে নাও গোলা হয়েছে, আমরা কি দেখি? লেবু যখন তুমি চেপে দাও, লেবুর ওই যে কুশিগুলো, ছোট ছোট যে টুকরো গুলো, ঠিক আছে, যেগুলোর ভেতরে রস থাকে, ওই রসগুলো অনেকটা লেবুর কুশিগুলোর ভেতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে যখন তুমি নাড়ছো, কোনো একটা মুহূর্তে ভাবো যে ওই লেবু না ভেসে আছে, না ডুবে একদম নিচে চলে গেছে, কিংবা কোনো দানা না একেবারে উপরে, না একেবারে গ্রাউন্ডে, সেরকম নয়, গ্লাসের নিচে নয়, সে জলের ভিতরে কোথাও একটা ফেঁসে আছে। আমি ওই গ্লাসটার ভেতরে মনোযোগ দিই, ওই লেবুর দানা বা লেবুর ওই ছোট্ট যার ভেতরে রস থাকে, কোয়া কুশি যাই বলুন, তার অবস্থানটা আমরা কি করে নির্ণয় করব? দ্যাট ইজ আওয়ার মেন ফোকাস। ঠিক আছে, দেখো যদি কেসটা এরকম হয়, আমি একটা ছবি জাস্ট এমনি আঁকছি। আজকে পাঞ্জাবের খেলা আছে, 236 করেছে, নোটিফিকেশন দিচ্ছে। ধরে নাও এটা গ্লাস, ঠিক আছে, এই গ্লাসের ঠিক এই বরাবর এই গ্লাসের ভিতরে তুমি লেবুর জল করেছো, তার ভিতরে একটা পয়েন্ট আছে বা একটা দানা আছে, তার অবস্থান আমরা নির্ণয় করবো। কি করবো? খেয়াল করো, যদি কেসটা এরকম হতো যে এই পয়েন্টটা আমাদের দরকার, যদি গ্লাস না থাকতো, যদি এটা এক্স ওয়াই জেড অ্যাক্সিস হতো, তাহলে আমরা এখানটায় পি, এটা স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড করেই দিতাম। এটার মানে এক্স অ্যাক্সিস বরাবর ধরে নাও এক্স পরিমাণ, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই পরিমাণ, তারপর জেড অ্যাক্সিস বরাবর জেড পরিমাণ দিয়েছি। জেড অ্যাক্সিস বরাবর জেড পরিমাণ দিয়েছি। ঠিক আছে, তাহলে কেসটা কি দাঁড়ালো? কেসটা দাঁড়ালো এই বিন্দু স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই কমা জেড। খেয়াল করো, এই যে পয়েন্টটাকে তুমি নিয়েছো, এই পয়েন্টটা কিন্তু এই এক্স ওয়াই তলের উপরে আঁকা হয়েছে। এইটা হচ্ছে এক্স ওয়াই তল, এই এক্স ওয়াই তলের উপরে ঠিক এই পয়েন্টটাকে নেওয়া হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি? এইবার আমি এটাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কিভাবে নিয়ে যাব? আমি সবার প্রথমে কি করছি, আমি ওইখানে একটা গ্লাস আঁকছি। খেয়াল করো আমি কি বললাম, আমি একটা গ্লাস আঁকছি। গ্লাসের যে অংশটা টেবিলে কাজ করে সেটা এই তলটা। ভালো করে দেখো, হয়েছে? তাহলে গ্লাসটা এরকম, বুঝতে পেরেছি কথাটা? তাহলে এই যে পয়েন্টটা গ্লাসের ভিতরে যে জায়গায়, মানে খেয়াল করলে আমি কি বললাম, বিষয়টা এরকম বললাম যে এইটা তো আমাদের জেড অ্যাক্সিস স্যার,
এইটা আমাদের জেড অ্যাক্সিস উপরের দিকে গেছে। জেড অ্যাক্সিসটা কোথা দিয়ে গেছে? জেড অ্যাক্সিসটা গেছে এখান দিয়ে। জেড অ্যাক্সিসটা গেছে এইখান দিয়ে। এক মিনিট দাও, আমি একটুখানি জাস্ট এঁকে নিই, তাহলে তোমরা ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে। অপেক্ষা করো, ঠিক আছে? জেড অ্যাক্সিসটা গেছে এইখান দিয়ে, যাওয়ার পরে এখান থেকে জেড অ্যাক্সিস গেছে পুরো গ্লাসের মাঝখান দিয়ে, ঠিক আছে? এইবার খেয়াল করো, আমাকে যদি এই পয়েন্টে পৌঁছাতে হয় তাহলে আমি যাবো কি করে? এবার এখানে একটা জিনিস বলে রাখি, যে ধরে নাও এই গ্লাসে এই জায়গাটায় পুরো এই পর্যন্ত জল ভর্তি, এই। তাহলে আমি যে বিন্দুটার কথা বলছি, না একদম উপরিতলে, না একেবারে নিচের কোনো তলে। খেয়াল করো আমি কি বলছি। আমি যে বিন্দুটার কথা বলছি, যেটাকে আমরা এক্স ওয়াই জেড বলেছি, খেয়াল রাখবে আমি ঠিক কি বলছি। ছবিটাকে ক্লিয়ার করে বোঝাতে চাই। একবার যদি ক্লিয়ার করে ছবিটা বুঝে যাই, তাহলে আমাদের এখানে কিছু করতে অসুবিধে হবে না। একদম গ্যারান্টি, কিছু করতে অসুবিধা হবে না। ছবিটাকে একটু পরিষ্কার করি, না অপেক্ষা করো। তাহলে আমি কি করেছি? আমি জল রেখেছি, আমি জলটা রেখেছি ঠিক এই বরাবর। এই হচ্ছে আমার জলের তল, ঠিক আছে? বললাম ওকে। এইটা জেড অ্যাক্সিস। দেখো এবারে ছবিটা তোমাদের কাছে আরো মনোগ্রাহী হবে, আরো ব্যাপারটা আমরা ভালো বুঝতে পারবো। এবার একটা জিনিস তুমি দেখো, যদি এক্স অ্যাক্সিস বরাবর, খেয়াল রাখবে এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে, অর্থাৎ আর ডিসটেন্স যদি আমরা নিই, এই ডিসটেন্সটা যদি আর হয়, তার মানে ঘটনা হচ্ছে আগে যে সাদা বেরটা করেছিলাম, সাদাটা ছিল এক্স, এইটা ছিল ওয়াই। এখন এই যে বিন্দুটা, এর তলার যে বিন্দু এইটা, এই পয়েন্ট থেকে অর্থাৎ সেন্টার থেকে এই দূরত্বটা আর। তাহলে আর দূরত্বটাকে যদি আমরা, খেয়াল রাখবে, এক্স ওয়াই তলের উপরে থিটা কোণে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক তো আর কমা থিটা। এবং এই পয়েন্টে যেই পৌঁছে যাচ্ছ, জেড ইকুয়াল টু, যদি জেড উপরে উঠে যাও, যেটা কি না কার্টেসিয়ানের যেটা জেড ছিল, কি বললাম, কার্টেসিয়ানের যেটা জেড ছিল, সেটা যদি আর থিটা জেড দিয়ে রিপ্রেজেন্ট করি, খেয়াল রাখবে আমি কি বললাম। আমি কিন্তু বলেছি এই কথাটা, এক মিনিট, নতুন একজন কেউ এসছে। আমি যদি বলি এই কথাটা, খেয়াল রাখো আমি কি বলছি, যে এই গ্লাস, ভালো করে বুঝবে, আমার এই বরাবর ধরে নাও গ্লাস রয়েছে, এই বরাবর একটা তল গেছে, গ্লাসটাকে এখানে রাখা হয়েছে, এই পয়েন্টে আমাকে পৌঁছাতে হবে। আমি এই পয়েন্টের যে দৈর্ঘ্যটা হয়, বা এই পয়েন্টের যে ছায়াটা এই তলের উপরে পড়েছে, সেই ছায়ার স্থানাঙ্কটা নিলাম। কি হলো, এখান থেকে এটা আর নিলাম, নিয়ে থিটা কোণে ঘোরালাম, তার মানে এখানে পৌঁছে গেছি। এইবার এই পয়েন্ট থেকে বললাম জেড অ্যাক্সিস বরাবর উপরে উঠো। তার মানে আগে যেটা ছিল এক্স ওয়াই জেড, এখন এই পয়েন্টের ছায়ার যে দৈর্ঘ্য এখানে, সেইটা দৈর্ঘ্য এক্স অ্যাক্সিস বরাবর আর নিয়ে সেই আর কে থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম, তাহলে এই পয়েন্টে পৌঁছালাম। এইবার জেড বরাবর উপরে উঠলাম। কথা বোঝা যাচ্ছে? তাহলে একটা জিনিস খেয়াল রাখবে, আমরা কি পেলাম? আমরা পেলাম এইটা যদি আর, এটা যদি থিটা, এটা যদি এক্স হয়, তাহলে অবশ্যই পেয়েছি x is equal to r cos theta, y is equal to r sin theta, ঠিক আছে? আর যেটা z, সেটা দুটো অক্ষের ক্ষেত্রেই z হচ্ছে z। মনে রাখবে, এই ছবিটাকে করতে হবে। করার পরে তোমাদের কাজ হচ্ছে এই অংশটাকে সুন্দর করে করা, এই অংশটাকে সুন্দর করে লেখা। কথা বোঝা গেল? এই অংশটাকে সুন্দর করে লেখা। চটপট এটাকে করো। আমি যেহেতু বোর্ডটা খুলেছি, তাহলে একটুখানি এ করতে পারি তো। একটু করে নাও এটা। একটুখানি এটা করে নাও। এই বলো, বুঝতে পেরেছি না পারিনি?
পেরেছি স্যার। থ্যাংক ইউ মীরা মন্ডল। দীপাঞ্জনাকে দেখাচ্ছি আমার স্ক্রিনে। শিবরাম, তিথি খান, তপন হালদার, স্বগুপ্তাজি, সন্দীপ। মীরা মন্ডলটা কে রে? এই তো আমি স্যার, শিল্পা। আচ্ছা, থ্যাংক ইউ। তাদের নেটওয়ার্ক ভালো, তারা এগুলো পরিষ্কার বুঝতে পারবে। ঠিক আছে, হয়েছে? স্যার একটু স্যার হয়েছে। থ্যাংক ইউ। তোদেরকে কি বলবো, আমি সময় পাচ্ছি না রে। অ্যাপ্লিকেশন একটা বানিয়েছি, ওই অ্যাপ্লিকেশনে লাইভ ক্লাস করানো যায়, ওখানে রেকর্ডিং থাকে। হ্যাঁ, কি করে কি করব আমি সেটাই বুঝে উঠতে পারছি না। অ্যাপ্লিকেশন ঠিক আছে? স্যার আচ্ছা, এই যে ক্লাসগুলো তুমি করছো না, এগুলোকে আবার আমি পিডিএফ হিসাবে গ্রুপে দিয়ে দিচ্ছি। তুমি পিডিএফ এটাকে অন করলে এইগুলো আবার তোমার কাছে স্মার্টফোনের মধ্যে চলে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এইবারে একটা টপিক শেখাতে যাচ্ছি। মুছি এটা, মুছিনি, নেক্সট পেজে যাচ্ছি। এবারে লেখো তো কার্টেসিয়ান এন্ড স্ফেরিক্যাল পোলার এর মধ্যে ঠিক আছে? কার্টেসিয়ান এন্ড এরে কার্টেসিয়ান এন্ড তারপরে ওটা কি? স্ফেরিক্যাল পোলার, SPHERICAL POLAR পোলার। কার্টেসিয়ান এবং স্ফেরিক্যাল পোলার এর মধ্যে সম্পর্ক হয়েছে? হ্যাঁ হয়েছে? বলো। আচ্ছা, আগে ভার্বালি ব্যাপারটাকে বুঝো। যদি প্রশ্ন করো যে স্যার অ্যাকচুয়ালি এটা কি করব, এটা সাহায্যে কি করব, তুমি আমাকে একটা কথা বলো। যদি আমি বলি একটা তরমুজ আছে, তরমুজের, খুব ভালো করে বুঝবে আমি ঠিক কি বলছি। তরমুজের ঠিক উপরে, তরমুজটা কাটা হয়নি, তরমুজের উপরে তোমার একটা মাছি বসেছে, জাস্ট মাছি। তাহলে ওই মাছির অবস্থান আমরা কিভাবে প্রকাশ করব? কোশ্চেনটা বুঝতে পেরেছি? তরমুজ মানে কিন্তু 3D। এই বোর্ডটাকেও এখন আমি ভালো করে ব্যবহার করতে শিখে নিই। এখানটায় সবকিছু আছে, খেয়াল করো। আমি কি করতে পারবো সেটাই আমি জানতে পারছি না। খেয়াল করো, আমি সবার প্রথমে তরমুজটাকে কেটেছি। তরমুজটা কাটলে এরকম হবে, হবে তো? আমি ঠিক কি বলতে চাইছি খেয়াল রাখবে, আমি লিখতে চাই। আমি সবার প্রথমে এই তরমুজটার উপরে এইটা হচ্ছে সেন্টার করলাম।
সেন্টার করে এই অংশটাকে আমি বললাম এক্স অ্যাক্সিস, এইটাকে আমি বললাম ওয়াই অ্যাক্সিস। তার মানে এই যে কাটা অংশটা তরমুজটাকে যে আমরা অর্ধেক কেটেছি, এই অর্ধেক কাটা অংশটা খেয়াল করো, অর্ধেক কাটা অংশটা তার মানে উপরে যেটা তৈরি হয়েছে পুরো মাঝখান থেকে কেটে দেওয়াতে ওইটা হচ্ছে এক্স ওয়াই। তো ভালো করে ভাবো, যদি আমার এইটা হচ্ছে পুরোটা তরমুজ হয় না, পুরো তরমুজটা যদি এরকম হয়, খেয়াল রাখবো আমি কি বলছি, তাহলে আমি এটাকে এইভাবে করে দেবো। তার অর্থ হচ্ছে এইটা, তার মানে এই বরাবর যদি আমি হাঁটতে শুরু করি, এইটা হচ্ছে তখন জেড অ্যাক্সিস। ঠিক আছে, এইটা জেড অ্যাক্সিস। ঠিক আছে, এবারে এই পজিশনে একটা মাছি বসে আছে, এই পজিশনটায় মাছি দেখতে পেয়েছি, মাছি, এই হচ্ছে মাছি। তো এই মাছির স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? সিম্পলি যদি এটা এক্স ওয়াই জেড হয়, তার মানে এটা কার্টেসিয়ান 3D। কার্টেসিয়ান 3D তে কি হবে? হ্যাঁ স্যার, এই রকম যাবেন, এটা এক্স, এটা ওয়াই, দেখো এইটা হচ্ছে। তার মানে আমি যদি মার্ক করতে শুরু করি, তাহলে তুমি অবশ্যই বলবে স্যার দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, দিস ইজ জেড। কিন্তু সমস্যা হয়ে গেল কি, খেয়েছো? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অন করো না, ক্লাস হচ্ছে না। এটা কি ফোন? আস্তে কথা নাই। আচ্ছা, তাহলে এক্স ওয়াই জেড, ঠিক আছে। এইবার একটা জিনিস তুমি ভাবো, আমাকে এখানে পৌঁছাতে হবে, কিন্তু সেটা আর থিটা ফাই। আমি একটুখানি এখানে লিখছি, মুছবো। আর মানে তো এইটা, থিটা মানে এইটা, ফাই মানে ঠিক এই রকম। এটা হচ্ছে ফাই এর সাইন। আমি ওখানটায় আঁকতে যখন যাবো হয়তো টানা লিখে দেবো, তখন হবে না, একবার দেখে নাও আর থিটা ফাইটা ঠিক কি এখানে করা আছে। ঠিক আছে, আমি এগুলোকে মুছি, টপ 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 টপ। এবার দেখো, ধরে নাও, কথা ধরবে, ঠিক আছে। আমাকে যদি ওই পয়েন্টে পৌঁছাতে হয়, তাহলে সবার প্রথমে আমি এখান থেকে এই যে ডিসটেন্সটা, এই যে আর ডিসটেন্সটা, সবাই প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর আমরা আর ডিসটেন্সটাকে নেব। নেওয়ার পরে সেটাকে থিটা অ্যাঙ্গেলে ঘোরাবো। তাহলে এই পয়েন্টে চলে এলাম। এবার এইটাকে ধরে জেড অ্যাক্সিসের সাপেক্ষে ফাই কোণে দাঁড় করাবো। তাহলে এটা এসে যাবে স্যার আর থিটা ফাই। খেয়াল করো আমি কি বললাম, আমি একটুখানি আরেকটু ভালো করে করি। তাহলে সবাই প্রথমে আর নিলাম এক্স অ্যাক্সিস বরাবর। সেই আরটাকে আমি কি করছি, সেই আরটাকে আমি করতে চাইছি, এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এক্স ওয়াই তলের উপরে থিটা অ্যাঙ্গেলে ঘোরাতে। থিটাটা বোঝা যাচ্ছে তো? এক্স ওয়াই তলের উপরে থিটা অ্যাঙ্গেলে ঘোরাতে। তারপরে সেই আরটাকে ধরে জেড অ্যাক্সিসের সাপেক্ষে আমি ফাই অ্যাঙ্গেলে দাঁড় করিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল স্যার এই পয়েন্ট। আমি তোমাদেরকে ঠিক জিনিসটাকে একবার দেখাতে চাইছি, আশা করছি দেখাতে পারবো। খেয়াল করো, হাতের কাছে কিছু পাচ্ছি না। আচ্ছা বেশ, আমার হাতের কাছে একটা তার আছে, কিন্তু সেই তারটা আবার দুটো কালারের। ঠিক আছে, আমি তারটাকে বড় করার জন্য করেছি। খেয়াল করো, দেখতে পাচ্ছ এটা তার। ধরে নাও এখানে একটা তরমুজ আছে, তরমুজের ভিতরে একটা দানা বা বাইরের পিঠে একটা মাছি বসে আছে। সেই মাছির স্থানাঙ্কটা আমরা খুব ইজিলি, এইটা যদি এক্স অ্যাক্সিস, এইটা যদি ওয়াই অ্যাক্সিস, এইটা যদি জেড অ্যাক্সিস হয়,
এই পয়েন্টে স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে সিলিন্ড্রিক্যাল পোলার দিয়ে কি করে রিপ্রেজেন্ট করব, এটাই হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়। ঠিক আছে, খুব ভালো করে ভাবো। এইটা তো 0 0 পয়েন্ট, এখান থেকে ওয়াই অ্যাক্সিস, সরি জেড অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। আমি এই পয়েন্টের যে দৈর্ঘ্যটা খেয়াল রাখো, এই পয়েন্টের যে দৈর্ঘ্যটা এক্স অ্যাক্সিস বরাবর নিলাম, নিয়ে আমি ওই পয়েন্টে যদি একটা টর্চ ফেলি, তাহলে এক্স ওয়াই তলের উপরে যেখানটায় ছাওয়াটা পড়বে, এই দূরত্বটা যায় এক্স অ্যাক্সিস থেকে, সেই দূরত্বটাকে থিটা কোণে ঘোরানো। তাহলে আমি এখন কোথায় আছি? আমি আছি এই পয়েন্টের যে ছায়াটা যেখানে পড়ছে এক্স ওয়াই তলের উপরে, সেই ছায়াতে। এবার জেড অ্যাক্সিসের সাপেক্ষে যদি এই দৈর্ঘ্যটাকে আমি একটা ফাই অ্যাঙ্গেলে দাঁড় করিয়ে দিই, তাহলে এই পয়েন্টে পৌঁছাতে পারবো। দেখো আরটা থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিয়েছি এক্স ওয়াই তলের উপরে, তারপর তাকে তুলে দাঁড় করিয়ে দিয়েছি জেড অ্যাক্সিসের সাপেক্ষে, বলেছি তুমি ফাই কোণে দাঁড়াও, তাহলে এই পয়েন্টে পৌঁছাতে পারবো। কথা বোঝা যাচ্ছে না যায়নি? হ্যাঁ স্যার। এইবার খেয়াল করো, এইটা যেহেতু আর, এটা যেহেতু ফাই, তাহলে জেড অক্ষ বরাবর আর এর cos এর ফাই উপাংশ আছে। অতএব ভালো করে খেয়াল করবে, আমি বলতে চাইছি যে আর cos ফাই, সেটা মানে জেড, আর cos ফাই মানে জেড। এবারে এই আর cos ফাইটা জেড হলো এই অংশটা, এই অংশটা কি হবে? আর sin ফাই। এবার এইটা যদি আর sin ফাই হয়, তাহলে এর সঙ্গে থিটা অ্যাঙ্গেলে x, তার মানে cos থিটা। তাহলে x r sin phi cos theta, y r sin phi r sin phi sin theta। ছবিটা এঁকে এই রিলেশন কটাকে লিখে নিতে হবে, ব্যাস আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি শেষ। ছবিটা এঁকে এই জায়গাটা জাস্ট করে নাও, ছবিটা এঁকে এই জায়গাটা। ঠিক আছে, নেক্সট ডে আমি ক্লাসে গিয়ে এখান থেকে শুরু করব প্রয়োজন হলে আরেকবার। আর আমি এখন একবার চেষ্টা করে দেখব, আমি ক্লাসটা ছেড়ে দেবো, হয়তো কেউ যাবে না, একটু অপেক্ষা করো, একবার চেষ্টা করে দেখি যদি এটা কোনো ভিডিও পাওয়া যায়। ঠিক আছে, ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হয়েছে? হয়ে গেলে বলবে, আমি পেজ চেঞ্জ করব। হয়ে গেলে বলবে, আমি পেজ চেঞ্জ করব। করি না স্যার, স্যার দীপাঞ্জনা বলো। আরেকটু বাকি আছে। আচ্ছা, শ্রেয়া এসেছে, শ্রেয়া একটু সাড়া দাও যদি থাকো। হ্যাঁ স্যার। আচ্ছা, আগের দিনে কোথায় আটকে গেছিলে? পরীক্ষা নিলাম একটা। স্যার গাড়ির সমস্যা ছিল। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার বন্ধুটি কোথায়, কি যেন নাম, আমার মনে নেই। হ্যাঁ শিল্পা। শিল্পা, ও করছে না ক্লাস। আচ্ছা, কেন করছে না কেন? বলতে পারবো না, শরীরটা একটু খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যদি এগুলো রেকর্ডিং ভিডিও পাওয়া যায় আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি রেকর্ড করতে দিয়েছি অলরেডি। আচ্ছা দেখো, এই পর্যন্ত করে নাও, নিয়ে আমি একটুখানি এটাকে একটু করে দেখতে চাই। রূপম তুই আছিস? রূপম, আচ্ছা, আরে ইউটিউবটা কোথায় আছে রে, কোথায় সার্চ দেবো?
এই ছবিটা কি দেখা যাচ্ছে রে? জুম করুন। এটা কি করে বড় করে আমি জানি না। এটাকে একটা কাট করার প্রসেস আছে। এটা কি বুঝতে পারছিস? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরে যেটা আমি করতে চেয়েছি এটা অন্যভাবে করেছে, এটা আগে রো ধরেছে, আমি এটাকে আর ধরেছি। কায়দাটা সুন্দর করে দেখ, এই জায়গাটায় অ্যাঙ্গেলটা ফাই দেবে, এটা তো লেখা যায়, একটা প্রসেস আছে, আমি সেই ইউজ করাটা জানি না যে কিভাবে ইউজ করতে হয়। এখান থেকে থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিল, এই ঘুরিয়ে নিল, দেখতে পাচ্ছিস বাড়ছে কমছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি এগুলো করবো, আমার হয়ে কেউ একটু করবি রে? এই কাজগুলো আমি ঠিক বুঝতে পারি না রে, মানে কাকে দিয়ে করাবো। আমার হয়ে আমি যেরকম বলবো, আমাকে কেউ যদি এরকম অ্যানিমেশন বানিয়ে দিস খুব ভালো হয়। পিয়ার ধরেছে দেখ, বলো এই পজিশনটায় পৌঁছানো আমাদের উদ্দেশ্য। অনেক কথাই বলছে। এই ভিডিওগুলো ডাউনলোড করে রাখা যায়, আমি না সেগুলো জানি না কি করে করে, আমার ট্রেনিং বাকি আছে এখনো। যাই হোক, এই হচ্ছে টোটাল বিষয়। আজকে আপাতত আমি এখানে থামাচ্ছি, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে দরকার হলে আমি এইটা নিয়ে আবার অফলাইন দিয়ে শুরু করব। একেবারে মিস হয়ে গেছিল দুটো ক্লাস, আমি কোনো রকমে একটুখানি ম্যানেজ করার চেষ্টা করেছি। আমাদের এই চ্যাপ্টারটা করতে বেশি টাইম লাগবে না, আবার আমি টাইম পেলে তোমাদেরকে অনলাইন ক্লাসে টেনে তুলে নিয়ে যাব। অনেকে ক্লাস করলো না, তাদের জন্য এটা লস হলো, যারা ক্লাস করলো তাদের জন্য ব্যাপারটা ভালো হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়। বলো। হ্যাঁ হয়ে গেছে, আসছে। ঠিক আছে মা, ওঠ ওখান থেকে, উঠে যা, বাইরে যা, দোলাই যা, দোলাই দোলাই দোলাই, তুই ঘরে যা। কোথায় ঘরে বাবা? হুম, কোথায় ঘরে? দাঁড়াও। আচ্ছা আমি একটুখানি বসি, আমি একটুখানি বলি। দেখো সবাই কতটা বুঝতে পেরেছো এটা আমার সত্যিই খুব জানা নেই, আমি চেষ্টা করেছি। তবে চেষ্টা করলে বা তোমাদের ইচ্ছে শক্তি থাকলে আরো ভালোভাবে বোঝা যায়, এই দাবি আমি করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আমি যেটুকু করিয়েছি এটুকু বন্ধুদের ভিতরে সার্কুলেট করে দাও। এখানে যে পিডিএফ গুলো বেরোবে এক্ষুনি, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে গ্রুপে। অর্থাৎ যাদের একটু আধটু লিখতে অসুবিধা আছে তারা অবশ্যই লিখতে পারবে। বলো কার কি